নদীকে জয় করেই আগানোর কাজটা করতে হবে। তা আমার জেনারেল পজিশন হচ্ছে এই যে তিস্তা প্রকল্প বলি, গঙ্গা প্রকল্প বলি, নদীকে বাদ দিয়ে কোনো কিছু করাটা আসলে বাস্তবসম্মত হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের তিস্তা ব্যারেজ করা হয়েছিল, এখন দেখেন কই সেটা নিয়ে তো এখন কথা হচ্ছে। ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ তো আমাদেরকে যেমন সংকটে ফেলেছে, শুধু তাই না, ভারতকেও সংকটে ফেলেছে। আজকে ভারতও দাবি উঠছে ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলানোর জন্য। তা সুতরাং আমরা মনে করি, আমি তিস্তাকে, ওই অঞ্চলে তিস্তা যেন আমাদের কোনো দুঃখের কারণ না হয়। ওই অঞ্চলের জনগণ জনপদ যেন তিস্তার পাড় ঘেঁষে তারা তাদের অর্থবৃত্ত গড়ে তোলা সহ কৃষি শিল্প গড়ে তোলার কাজ করতে পারে, তার জন্য যা যা পরিকল্পনা নিতে হবে। জাতীয় নদী দিবস উপলক্ষে আপনার মতামত কি? স্বাধীনতার এত বছর পরেও কেন বাংলাদেশ তার নদী অধিকার আদায় করতে ব্যর্থ হলো? না, আপনাকে ধন্যবাদ। বিশেষ করে নদী দিবসটাকে মনে করলেন, মনে করিয়ে দিলেন, এবং হয়তোবা এ ধরনের কথাবার্তার মধ্য দিয়ে মানুষের মনেও এই বিষয়টা সামনে আসবে। দেখেন, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিবস পালন করি হয়তো ওই দিনে ওই বিষয়টাকে সামনে আনার জন্যে, কিন্তু নদী আমার বিবেচনায় এমন বিষয় যেটা আমাদের প্রতিদিনের ঘটনা। এবং এই নদীমাতৃক দেশ আমরা বলি, কারণ এটা আমরা যে দেশে বসবাস করি, আমাদের এই দেশটা কিন্তু এইটার উপরে দাঁড়িয়েই গড়ে উঠেছে। কারণ এটা জানি আমরা যে আমাদের বদ্বীপ অঞ্চলের খবর আমরা জানি। এখন নদীর বিবেচনাটা করতে গেলে আমার বিবেচনায় প্রথমে চলে আসে যে ভারতের সাথে পানি বন্টনের বিষয়। তো সেই আলোচনাটা আসে আমার বিবেচনা এই কারণে, কারণ আমাদের 54টা নদীর অভিন্ন উৎস হচ্ছে ভারত। তা সেখান থেকে পানি আসার পরে নির্ভর করে আমাদের নদীগুলো কিভাবে চলবে না চলবে, এটি একটি দিক। তাহলে সেটি একটা আলোচনার এজেন্ডা। আর একটা এজেন্ডা হচ্ছে আমাদের দেশে যে নদীগুলো এগুলো রয়েছে সেটার গভীরতা ঠিক আছে কিনা, নদীকে আমরা নদী ঠিক মতো রাখতে পেরেছি কিনা এবং রাখতে চাই কিনা, এই জায়গায়। তা আমি এখানে দুই অ্যাঙ্গেলে যদি বলি, প্রথমে খুব ছোট করে বললে যে দেখেন, নদী রক্ষা করতে গেলে আমাদের নদীকে ঘিরে যে জলপথ এবং নদীকে ঘিরে যে সমাজ সভ্যতা গড়ে উঠেছে তার প্রয়োজনীয়তা, সেটা উপলব্ধি করে আমরা এগিয়েছি কিনা, কিন্তু আমার বিবেচনায় সেটা আমরা আগাইনি। আমরা অনেক সময় এই নদীপথকে অবহেলা করে আমাদের ট্রান্সপোর্ট, বিক্রি, নানা ঘটনার কারণে আমরা রাস্তাটাকে প্রধান করে তুলেছি, এটা যথাযথ হয় নাই। আমরা যদি নদীপথটাকে অন্যতম প্রধান পথ হিসাবে বিবেচনা করতে পারতাম, তাহলে আমার বিবেচনায় নদীর গভীরতা ঠিক রাখা সহ নদীকে ঠিকভাবেই আমরা, যাতে সে তার গতিপথ ঠিক থাকে, তার যে গভীরতা ঠিক রাখার জন্য যা যা করণীয় সেই কাজটা করে আমরা আগাতে পারতাম। অর্থাৎ উন্নয়নের ধারায় নদীকে ঘিরে উন্নয়ন, সেই পরিকল্পনার মধ্যে কিন্তু যেতে পারতাম। প্রসঙ্গক্রমে এ ব্যাপারে আর না আগে একটা কথা বলি। ধরেন যে ঢাকা শহর, এইখানকার যে পরিবেশ পরিস্থিতি যদি আমরা বিবেচনা করে তার উন্নয়ন বিবেচনা করতাম, তাহলে কিন্তু এইখানে যে জলাধারগুলো ছিল এগুলো বাদ দিয়ে কিন্তু কোনো উন্নয়ন আমরা করতাম না। তাহলে আমি বুঝি আমাদের উন্নয়ন পরিকল্পনা কারণেই আজকে নদীগুলোকে আমরা ধ্বংস করে ফেলেছি। সুতরাং সেগুলো পুনরুদ্ধারটা আগে করা দরকার। সেইটা যদি না করতে পারি তাহলে দেখবেন নতুন নতুন সংকট, যেটা আমরা এখন ওই যে নদী উদ্ধার, খাল উদ্ধারের কথা বলে যেটা করতে চাই, ওই কথাগুলোই বলবো, বাস্তবে এটার সমাধান হবে না যদি ওই দৃষ্টিভঙ্গি আগে ঠিক না করতে পারি। একই সাথে যেটা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের সাথে আমাদের অনেকগুলো সমস্যা ঝুলে আছে, কিন্তু যেহেতু পার্শ্ববর্তী দেশ, এই সমস্যাগুলো সমাধান করে আগাতে হবে। এবং তার অন্যতম সমস্যা হলো 54টা নদীর যে অভিন্ন উৎস, সেখান থেকে যাতে আমরা ঠিক ঠিক মতো পানি পাই, সেই কাজটা করা। তা আমি মনে করি সেটা কূটনৈতিক আলোচনা যেমন তাদের সাথে করতে হবে, কিন্তু এখন এটা প্রমাণিত অনেক সমাধান শুধু পারস্পরিক আলোচনা করে হয় না। তা সেইটা করার জন্যে আমরা যতটুকু জানি যে জাতিসংঘর যে আইন আছে সেইটায় অনুস্বাক্ষর এখনও বাংলাদেশ করে নাই। আমি এই পানি আইনের কথা বলতেছি, নদী আইনের কথা বলছি। অনুস্বাক্ষর করে এটা দ্বিপাক্ষিকভাবেই আমরা সমস্যার সমাধানে আগাবো, না পারলে আমরা বহুপাক্ষিকভাবে আলোচনা করেই আমাদের এই সমাধানের দিকে যেতে হবে। এটাই
আমার মূল কথা। এবং আমি মনে করি আজকে নদী দিবসকে সামনে রেখে আমাদের সরকার সে উদ্যোগ গ্রহণ করবে, এবং আমরাও যারা বাইরে আছি আমরা এই কণ্ঠ বিভিন্ন সময় সোচ্চার করে গেছি। আজকেও আমরা পুনরায় এই দাবিগুলো উত্থাপন করলাম। সরকার তিস্তা প্রকল্প চীনকে দেওয়ার জন্য চূড়ান্ত করেছে এবং পদ্মা ব্যারেজ নির্মাণে উদ্যোগ নিয়েছে। আপনি এগুলোকে কিভাবে দেখছেন? দেখুন, এ ব্যাপারে একটু দৃষ্টিভঙ্গিটা আমাদের একটু ভিন্নতর। সেটা কেন? কারণ উন্নয়ন, তার দৃষ্টিভঙ্গিটা কী হবে? আমাদের বিবেচনায় উন্নয়ন মানে হচ্ছে তার দুইটা ইন্ডিকেটর দেখতে হবে। একটা হচ্ছে সামাজিক প্রভাব কী, আর একটা হচ্ছে পরিবেশগত প্রভাব কী। এই দুইটা বিবেচনা করে আমাদের যে কোনো প্রকল্প নেওয়া উচিত। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, একটু আগে যে নদীর কথা আলোচনা করলাম, তা নদীর তো নিজস্ব একটা পথ আছে, প্রবাহ আছে। আমি কি সেটাকে বাধাগ্রস্ত করেই চারিপাশে একেবারে ইট কাঠের দেওয়াল তুলে ধরেই এটাকে পরিচালনা করার চেষ্টা করব? যেমন ধরো, আমাদের আগেই অনেক কথা আছে নদীর শাসন করার কথা। আমরা বলি যে না, নদীর শাসন শব্দটা ঠিক না। এটা হচ্ছে নদীকে জয় করেই আগানোর কাজটা করতে হবে। তা আমার জেনারেল পজিশন হচ্ছে, এই যে তিস্তা প্রকল্প বলি, গঙ্গা প্রকল্প বলি, নদীকে বাদ দিয়ে কোনো কিছু করাটা আসলে বাস্তবসম্মত হয় না। এটা আমাদের মনে রাখতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের তিস্তা ব্যারেজ করা হয়েছিল, এখন দেখেন কই সেটা নিয়ে তো এখন কথা হচ্ছে। ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ তো আমাদেরকে যেমন সংকটে ফেলেছে, শুধু তাই না, ভারতকেও সংকটে ফেলেছে। আজকে ভারতও দাবি উঠছে ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলানোর জন্য। তা সুতরাং আমরা মনে করি, আমি তিস্তাকে, ওই অঞ্চলে তিস্তা যেন আমাদের কোনো দুঃখের কারণ না হয়। ওই অঞ্চলের জনগণ, জনপদ যেন তিস্তার পাড় ঘেঁষে তারা তাদের অর্থবৃত্ত গড়ে তোলা সহ কৃষি শিল্প গড়ে তোলার কাজ করতে পারে, তার জন্য যা যা পরিকল্পনা নিতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি সেটাই। কিন্তু সেইটা না করে শুধুমাত্র দুই পাড় বাধাই করে ওই অঞ্চলে তথাকথিত সিঙ্গাপুর হবে, অমুক হবে, তমুক হবে, এই কথা বলে যে নতুন শহর গড়ে তোলার যে কাজটা করতে চাইছে, আমরা এই দৃষ্টিভঙ্গিকে যথাযথভাবে যথাযথ মনে করি না। একই কথা আমরা পদ্মা ব্যারেজের বিষয়টাও একই সাথেই এই কথাগুলো বলবো। তারপরেও আমি মনে করি যে এই আলাপ আলোচনাগুলো যেটা হচ্ছে, এইটাকে আর উন্মুক্ত করা দরকার। এ ব্যাপারে স্বচ্ছতা থাকা দরকার, জবাবদিহিতা থাকা দরকার, এবং ওই অঞ্চলের মানুষ সহ সারা দেশের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। কারণ কোনো প্রকল্প নিয়ে যদি আমাদের দেশের জন্য উপকার হয়, তাহলে প্রয়োজনে আমরাই টাকা জোগাড় করব। কারণ মনে রাখতে হবে, শুধুমাত্র বাইরের কোনো কাউকে দিয়ে দেওয়ার মধ্য দিয়েই আমরা যদি কাজটা করতে চাই, তাহলে কিন্তু সে তার স্বার্থটা দেখবে। সুতরাং এ ধরনের বড় প্রকল্প আরও বেশি যাচাই বাছাই করে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কিনা চিন্তা করেই এটা নেওয়া দরকার বলে আমরা মনে করি। সম্প্রতি আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। কেউ কেউ বলছে সরকারের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা আর নাই। যেভাবে ধর্ষণ এবং মব চলছে, এর দায় কি সরকার কোনোভাবে এড়াতে পারে? দেখুন, পরিষ্কার কথা, যখন যে সরকার ক্ষমতায় থাকে দায় সে এড়াইতে পারে না, এটা মনে রাখতে হবে। এটা আমরা কি বললাম না বললাম আসে না, দায়টা সরকারের ঘাড়ে পড়বে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, সরকার যে সময় ক্ষমতায় এসেছে, সময়টা 100 দিন পার হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু বিগত একটা কর্তৃত্ববাদী সরকার ছিল, কিন্তু সেইটাকে বাদ দিয়ে আমরা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এনেছিলাম, তারা যে একটা পজিটিভ রূপরেখা দেবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, সেটা তারা করতে পারেনি। বরঞ্চ তারা মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে গেছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে আস্থায় নিয়ে উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করে নাই। সুতরাং এইরকম একটা সংকটের মধ্যে এত দ্রুত সরকারের নিয়ন্ত্রণে আসবে সেইটা আমি প্রত্যাশা করি না। কিন্তু সরকারের আরও তড়িৎ গতিতে পুরো নিয়ন্ত্রণে নেওয়াটা খুব জরুরি বলে এটা মনে করি। তৃতীয় বক্তব্য হচ্ছে, এই যে আমাদের নারীদের উপরে এবং শিশুদের উপরে যে সহিংসতার কথাটা তুললেন, এইটা একটা ভয়াবহভাবে গেছে। এটা মনে রাখতে হবে, এটা একটা বিকৃত সমাজের চেহারা সামনে আসছে। এইটার জন্যে যেমন আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স দেখাতে হবে, এবং এই ধরনের ঘটনায় প্রয়োজনে শাস্তির মেয়াদ বাড়ার জন্য আইন প্রণয়ন করা সহ যথাসময়ে আইনের প্রয়োগ করতে হবে। এটা তড়িৎ করতে হবে। এটা যেমন কাজ, কিন্তু আরও অনেক কাজ আছে। ওই যে বললাম, সমাজটা যে বিকৃত সমাজ হয়ে গেছে, সেই জায়গা থেকে সমাজকে তুলে আনতে হবে। যেমন আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দিই। দেখেন, আপনি খেয়াল করলে দেখবেন যে অনেক দিন ধরেই আমাদের নারীদের সম্পর্কে এমন এমন কথা বলা হয়, তারা যেন মানুষের পর্যায়ে পড়ে না, তারা যেন ভোগের বস্তু। তাহলে আপনি যদি এই জায়গা থেকে তাদেরকে মানুষ হিসাবে সামনে না আনতে পারেন, তাহলে তার প্রতি নির্যাতন কিন্তু অব্যাহত থাকবে।
অনেক সময় ধর্মীয় মাহফিলের নামে আমাদের নারীদেরকে এমনভাবে কথা বলা হয় যেটা ধর্ম অ্যালাউ করে না। তাহলে সেই জায়গা থেকে কিন্তু বিরত থাকতে হবে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে অনেক সময় ছাত্র শিক্ষাঙ্গন এমন অরুচিকর শুধু না, এমন কথা বলা হয়েছে যা নারীদের শুধু চরিত্র হানি করা হয় নাই, নারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে এবং নারীদেরকে মানুষ হিসাবেই যেন মনে করা হয় নাই। তাহলে এ ধরনের প্রচার প্রপাগান্ডা থেকে আমাদের সমাজকে বিরত রাখতে ভূমিকা পালন করতে হবে, সরকারকে ভূমিকা পালন করতে হবে। আরেকটা কাজ কি, আমাদের সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে নারীকে যে হেয় করা হয় এইটা করা চলবে না। যার জন্য এই সাম্প্রতিক ঘটনায় আমি পরিষ্কার করে বলেছি অন্ততপক্ষে 3টা কাজ জরুরি। একটা হচ্ছে যারা এটার সাথে জড়িত, শুধুমাত্র গত 1-2 দিনে যেটা ঘটেছে সেটা না, ধরেন বিগত দিনে যেটা ঘটেছে, সরকার 1 মাসের মধ্যে একটা রেড অ্যালার্ট জারি করে এই সব ঘটনার দ্রুত বিচারের আওতায় আনুক, যারা জড়িত, যারা এর মদতদাতা তাদের, এবং তাদের শাস্তি নিশ্চিত করুক। তাহলে এই কাজ করলেই কিন্তু কিছুটা আগাবে। আরেকটা কাজ হচ্ছে যে আমাদের এইটা সরকারের দিক থেকে বলতে হবে যে আমাদের সারা বাংলাদেশটা নারী এবং শিশুদের জন্য নিরাপদ ভূমি আমি ঘোষণা দিলাম। যদি এখানে কোথাও এ ধরনের ঘটনা ঘটে, স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকেও দায় নিতে হবে। এইটা যদি করতে পারি তাহলে দেখবেন সবাই আরও সক্রিয় হবে। তৃতীয় আর একটা কাজ হচ্ছে সমাজকে রুখে দাঁড়াতে হবে। তা সমাজে যারা বিভিন্ন অঞ্চলের মানুষ আছি আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং এলাকায় যারা নারী শিশুদেরকে মানুষ মনে করে না, তার প্রতি সহিংসতা যারা করে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে সামনে নিয়ে আসা, তাদেরকে জনসমক্ষেই তাদের চেহারা উন্মোচন করা দরকার বলে মনে করি। তার মানে নিজে হাতে আইন তুলে নেওয়া যাবে না, এদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে, যাতে করে এই ধরনের কাজ করার কেউ সাহস না পায়। আপনারা জানেন একসময় অ্যাসিড সন্ত্রাস ছিল, যদিও আমি দেখলাম যে গত জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত 2টি অ্যাসিডের ঘটনাও ঘটেছে, কিন্তু তারপর এটা তো নিয়ন্ত্রণ করা গেছে। সুতরাং এটা নিয়ন্ত্রণের জন্য যদি সরকার সক্রিয় হয়, আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী সক্রিয় হয় এবং সমাজ যদি রুখে দাঁড়ায়, তাহলে আমরা কেবলমাত্র এই অবস্থা থেকে কিছুটা অগ্রগতির ধারায় এগিয়ে যেতে পারবো। আমি সেইটা এই মুহূর্তে একটা জরুরি কর্তব্য বলেই মনে করি।